দর্শক আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে চ্যানেল 24 এর ঈদের বিশেষ আয়োজন ঘরে বাইরে অনুষ্ঠানে। আপনারা নাম শুনেই বুঝতে পারছেন যে এই অনুষ্ঠানের ধরনটা আসলে কীরকম। আমরা দেশের ব্যবসা বাণিজ্য অর্থনীতির সাথে সম্পৃক্ত এমন কয়েকজন দম্পতিকে খুঁজে বের করেছি যারা সমান্তরালে বাইরে তাদের ব্যবসা বাণিজ্য কিংবা অর্থনৈতিক বিষয় নিয়ে ব্যস্ত এবং একই সাথে ঘরও সামলাচ্ছেন অত্যন্ত দক্ষতার সাথে। আজকে অত্যন্ত সুপরিচিত দুজন অতিথি আমাদের সাথে আছেন বিজেএমই এর নবনির্বাচিত প্রেসিডেন্ট এবং রাইজিং গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মাহমুদ হাসান খান বাবু এবং তার স্ত্রী ও রাইজিং গ্রুপের চেয়ারম্যান নার্গিস মাহমুদ। আমরা তাদের কাছ থেকে তাদের না বলা বিভিন্ন গল্প এই ঈদের আয়োজনে আপনাদেরকে শেয়ার করার চেষ্টা করব। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি, অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে আপনাদের অত্যন্ত ব্যস্ততার মধ্যেও কিছুটা সময় দেওয়ার জন্য। বাবু ভাই, আপনাকে দিয়ে একটু শুরু করতে চাই। পাশ করার পর ফ্রেশ গ্র্যাজুয়েট, চাকরি বাকরি না করে ব্যবসা বাণিজ্যের প্রতি ঝোঁকা বা ব্যবসা দিয়ে জীবনটা প্রতিষ্ঠা করার এই চিন্তাটা আসলে কেন করেছিলেন? চিন্তাটা আমার আগেই ছিল। এলো আমার দাদা ব্যবসা করতেন, আমার বাবা ব্যবসা করতে যেয়ে বারবার ব্যর্থ হয়ে উনি সরকারি চাকরিতে চলে গেছেন এবং বাবার ব্যবসাটা ছিল মূলত পাবলিকেশন, প্রিন্টিং। আমরা মধ্যবিত্ত পরিবারের সন্তান, আমরা 9 ভাই বোন, সীমিত আয়ে। আমাদের যে মূল ফোকাস বাবার ছিল যে লেখাপড়া করানো। সো সেই ক্ষেত্রে ধরেন বিলাসিতা করার কোনো সুযোগ ছিল না। তো তখন আমার মনে হয়েছে যে যদি চাকরি বাকরি করি তাহলে সীমিত আয় নিয়েই চলতে হবে। আমার আব্বা, আমি বলবো যে একজন খুবই সৎ মানুষ ছিলেন। তো যদি একটু ভালোভাবে থাকতে হয় তাহলে আমার মনে হয় যে শিল্প করাই ভালো। আর এই ব্যবসা বাণিজ্য এবং শিল্প দুইটা ভিন্ন জিনিস। তো সো ট্রেডিং কখনোই আমাকে মানে না ওইভাবে ম্যানুফ্যাকচারিং, কারণ ওই যে আমার বাবার প্রিন্টিং প্রেস ছিল, ওই ট্যাডেল মেশিন, ওইটাও ছোটোবেলায় দেখতাম যে এই সীসার টাইপ একটার পর একটা নিয়ে কীভাবে করা হতো। আর পরবর্তীকালে তো একটা সময় মনে হয়েছে যে না, সে শুধু শিল্প পরিচালনাই না, এখানে ধরেন কিছু কন্ট্রিবিউট করার সুযোগ আছে, বিশেষ করে কর্মসংস্থান। আমি একটু ভাবির কাছে আসতে চাই। ভাবি, ভাইয়ের সাথে পরিচয়ের গল্পটা একটু কি বলা যাবে? হ্যাঁ, অবশ্যই বলা যাবে। ভাইয়ের সাথে পরিচয় অ্যাকচুয়ালি সে আমাকে দেখেছে ছোটবেলা থেকে, সে চিন্তা করেছে যখন বড় হবে বিয়ে করব। কোনো প্রেম ছিল না, কিছুই না, বাট ওর পক্ষ থেকে ছিল। তারপর আমাদের অ্যারেঞ্জ ম্যারেজ। না, সেটা কি আপনাদের পারিবারিক পরিচয় জানাশোনা আগে থেকেই ছিল? হ্যাঁ, এমনি ছিল, আসা যাওয়া ছিল। পাশের বাড়ির মেয়ে বলো না। আর আমার নানা এবং ওনার বাবা খুব ভালো একটা দুজনে জানাশোনা। যখন আমার শ্বশুর শুনেছেন যে মীর সাহেবের নাতি, তখন সে আর না করেননি। তার ছেলেও যোগ্য ছিলেন এডুকেশনে, খুবই ভালো সে সব কিছু, এবং এলাকায়ও তার খুব একটা ভালো সুনাম ছিল। আমি তো বলি আমাকে জোর করে বিয়ে করেছে। বিয়ে যখন হয়েছিল তখন তো ভাই উঠতি ব্যবসায়ী, ওইভাবে অতটা প্রতিষ্ঠিত তো হয়তো তখন হননি। আপনার কি কখনো মনে হয়েছিল যে না আরো একটু দেরি করি, আরো ভালো পাত্র পাওয়া যায় কিনা, ব্যাপারটা এরকম? সেই সুযোগটা আমার ছিল না অ্যাকচুয়ালি, বিকজ বাসার ছোট মেয়ে। সো আমার উপরে মানে তারা যা বলেছে আমি তাই করেছি। আপনার ব্যবসার সাথে সম্পৃক্ত হওয়া কখন থেকে? আমি বলতে পারি যে ওর সাথে প্রথম থেকে আছি। ওকে সাপোর্ট দেওয়ার জন্য আমাকে দরকার ছিল না, তারপর আমি মনে করতাম যে আমার থাকা দরকার ওর পেছনে। সারাক্ষণ কাজ করে এসে সকালে যেতেন একদম রাত পর্যন্ত। হি ইজ আ ভেরি হার্ড ওয়ার্কিং ম্যান। আমি বলবো যে আমি যদি পার্সোনালি বলি যে অ্যাজ এ হাজব্যান্ড আমি তাকে সেভাবে হয়তো সে আমাকে সময় দিতে পারেনি, বাট দেশের জন্য, ব্যবসার জন্য সে যথেষ্ট সময় দেয় এবং হার্ড ওয়ার্ক। হাজবেন্ড সময় দিতে না পারে, এটা তো বড় ধরনের একটা অভিযোগ আমাদের কনটেক্সটে অন্তত। আপনি একদম ঠিক কখনো এই ধরনের অভিযোগ তাকে করেছেন সরাসরি? হ্যাঁ, করেছি। আমি মাঝে মাঝে করতাম। সে বলেছে হ্যাঁ, কালকে করে। হ্যাঁ, সে বলেছে যে একটা কথা আছে না, আমাদের মুরব্বীরা বলতেন আর কটা দিন সবুর করো, রসুন বুনেছি, লাইক ওরকম বলে বলে আসছেন। তা আমি বলি তোমার রসুন কি হয়েছে, শেষ। একটু কষ্ট পেয়েছি অবশ্যই, বাট ইটস এ রিয়েলিটি যে ও যেভাবে যে সেক্টরকে এমনভাবে ধরে এবং ওর যে জ্ঞান আমি দেখেছি পার্সোনালি, এবং আমি বলবো ওভারঅল না, আমি তোমাকে কিন্তু সামনে কখনো বলি না, আজকে উনি আমাকে সুযোগ দিয়েছেন, আমি বলতে চাই, বলতেই হবে এটার জন্য যে ওকে আমি দেখেছি যে কাজ কিভাবে করতে হয়, লিডারশিপ। আপনার যে কোনো জিনিসে একজন আপনার পারফেক্ট লিডার কিন্তু খুব জরুরি। একটা ভালো লিডার ছাড়া পসিবল না। ওকে আমি দেখেছি যে জায়গাটা তার লিডারশিপ আছে, সে জায়গাটাকে সে খুব সুন্দরভাবে
মানে ঢেলে সাজিয়েছে। না, এবারও তো উনি নেতৃত্বের আরও বড় জায়গায় এখন চলে গেছেন, সো আমরা প্রত্যাশা করব যে ওনার হাত ধরে একটা বড় পরিবর্তন আসবে। বাবু ভাই, এই যে সংসারে সময় কম দেওয়া, ব্যবসায় সময় বেশি দেওয়া, আপনার ক্যালকুলেশন আসলে কি বলে? বেসিক্যালি আমি হোমসিক। পজিটিভ দিক হলো যে ব্যবসার কাজ বা সংগঠনের কাজ করার পরে অন্য জায়গায় আড্ডা মারতে যাইনি, ওটা শেষ করে বাসায় চলে আসছি। সো সেইভাবে আমি আমাকে জাস্টিফাই করতে পারছি যে আমি কিন্তু ব্যস্ত আছি কাজে, অকাজে না, ঠিক আছে না? এমন না যে আড্ডা মারছি অনেক রাত ভোর আড্ডা মেরে আসতেছে, এরম না। এরম কমপ্লেন কেউ করতে পারবে না, আমার বন্ধুরাও জানে, ও তো জানেই। তো ইটস এ পার্ট অফ লাইফ, এটা এইভাবেই ওর মাইন্ডসেট তৈরি হয়েছে, আমার সন্তানদের মাইন্ডসেটও তৈরি হয়েছে যে এভাবেই হবে। বাট খুব বেশি ডিপ্রাইভ করি নাই, তাই না? খুব বেশি ডিপ্রাইভ করি নাই। যখন ফ্যামিলির প্রয়োজন হয়েছে অবশ্যই ফ্যামিলিকে সময় দিছি, এখনও দিচ্ছি। আর এটা তো খালি আমরা যারা শিল্প কলকারখানা চালাই তারা না, আপনাদের প্রফেশনেও তো অনেক সময় দেওয়া হয় না। ওই দিন না আমাদের এক ব্যাংকের থেকে গ্রিটিংস নিয়ে আসছিলেন, তখন ও কমপ্লেন করলো সময় দেয় না। তখন ওই ব্যাংকাররা বললেন ওই ইয়েতে গেলে তো আমাদের রেটিং আরও খারাপ, আমরা দিই না। সো আপনি যখন ব্যবসা শুরু করলেন পোশাক খাতে স্পেশালি, তখন তো কিছু কিছু প্রতিষ্ঠান মোটামুটি এস্টাবলিশ। আমি বলবো যে আপনাকে আরও বেশি চ্যালেঞ্জের মধ্যে দিয়ে ব্যবসা শুরু করতে হয়েছে, যেটা এখন হয়তো আরও বেশি চ্যালেঞ্জিং। তো কখনো কি মনে হয়েছিল যে না, পোশাক খাত না, অন্য কোনো জায়গায় যাই বা অন্য কোনো ব্যবসা করলে আপনার জন্য ভালো? না, মনে হয় না কখনো, কারণ শুরুই করছি এটা রিলেটেড ব্যবসা। অ্যাক্সেসরিজ বিজনেস মানে রিলেটেড টু গার্মেন্টস বিজনেস, এটা কখনোই মনে হয় নাই আরও ভালো করতে পারতাম, এটাও মনে হয় নাই। এই জন্য আমি একটা পর্যায়ে যে একটু কনজারভেটিভ হয়েছি, কারণ আমার চোখের সামনে দেখছি যে অনেক ভালো ভালো কোম্পানি কলাপস করতেছে। মূলত কারণ হচ্ছে আনপ্ল্যান্ড এক্সপ্যানশন। তারপর আমি চিন্তা করলাম যে না, মানে খুব দ্রুত উপরে উঠতে যে দ্রুত কলাপস করা, এটা মনে হয় ভালো। সাস্টেইনেবল গ্রোথটা আপনি চিন্তা হ্যাঁ, করেছেন। একটু হয়েছে এইভাবেই। মানে একটা পর্যায়ে শুরুতে তো অ্যাগ্রেসিভ ছিলাম, না হলে তো ধরেন গার্মেন্টস থেকে হঠাৎ করে জাম্প করে আমার স্পিনিংয়ে যাওয়ার কোনো কারণে, তখন আমি ভেরি মাচ অ্যাগ্রেসিভ ছিলাম। কারণ হলো যে কোটা উঠে গেল, তখন হলো আমাদের বড় চ্যালেঞ্জ হলো কমপ্লায়েন্স অ্যান্ড ব্যাকওয়ার্ড লিঙ্কেজ। তো গেলাম, তখন চ্যালেঞ্জ নিয়েছি, নট নেসেসারি সারা জীবন চ্যালেঞ্জ। এখন যদি চ্যালেঞ্জ নিতে হয় আমার সন্তানরা নেবে নিশ্চয়ই। আপনারা আপনাদের গ্রুপের একজন চেয়ারম্যান, একজন এমডি, আপনারা যখন ঘরে থাকেন তখনও কি ওই প্রতিষ্ঠান নিয়ে গল্প হয়? মানে অফিসে তো হয়ই। চেষ্টা করি না করতে গল্প, কারণ অফিসেরটা অফিসেই। আর অফিসেও যে এটা নিয়ে খুব বেশি গল্প হয় তা না, যার যার দায়িত্ব সে পালন করি। বাট হয় কিছু গল্প তো হয়, কারণ অনেক সময় যেই সব কথাগুলো অফিসে বলা হয় না সেটা বলি। আপনি ব্যবস্থাপনা পরিচালক, ভাবি চেয়ারম্যান, উল্টাটাও তো হতে পারতো। মানে এটা কি দুজনের পছন্দ অপছন্দের কোনো বিষয় ছিল কিনা? বিষয়টা না, জাস্ট টু রেসপেক্ট হার, এটা রেসপেক্ট দেওয়া। আমি একসময় ভয়ও দেখাইছিলাম তাকে যে দেখো, এই চেয়ারম্যানের জায়গায় কিন্তু অন্য সমস্যা আছে। যদি ফ্যাক্টরিতে খোদা না করে কোনো ঘটনা বাংলাদেশের রাস্তাতে ঘটে, দুর্ঘটনা, তাহলে কিন্তু দুজনকে একসাথেই জেলে যেতে হবে। আমি চিন্তা করো, সব গেলে একসাথেই জেলে যাবো, অসুবিধা কি, একসাথে থাকি। একটা কমন বিষয় তো থাকেই, ভাবি যে আপনারা দুজনেই সমান্তরালে বাইরে ব্যস্ত, প্রতিষ্ঠান নিয়ে বেশি চিন্তা করতে হয়। সংসারের কিছু কিছু কাজ তো থাকে যেটা অন্যদেরকে দিয়ে আসলে হয় না, নিজেদেরকেই করতে হয়। এই জায়গাগুলো আসলে কিভাবে সময় দিয়েছেন? যেহেতু আমাদের নাম ঘরে বাইরে, ঘরের অংশটা আসলে কিভাবে সামলানো গেছে, আপনার অংশটা? আমার অংশটা যদি বলতে হয়, আমি অ্যাকচুয়ালি খুবই ঘরোয়া। যতই বাইরে থাকি আমি কিন্তু খুব পার্টিবাজও। অনেক ফ্রেন্ড আছে আমার, মেয়ে ফ্রেন্ডই অনেক ফ্রেন্ড আছে, আমি ওইটাও মেনটেন করার চেষ্টা করি। আর ঘরে বলতে আমার বাচ্চারা যখন খুব ছোট ছিল তখন আমি এভাবে সময় দিইনি, আমি বাচ্চাদেরকে সময় দিয়েছি। এখন দুই ছেলে বাইরে, একটা এসেছে আর একটা বাইরে আছে। মেয়েটা বড় হয়ে গেছে, গ্রেড 10-এ উঠবে এবার। তো সব মিলিয়ে যেটা হয়েছে, আমি মনে করেছি যে এটা আমারই কাজ। একটা সময় আমি মনে করতাম মহিলারা বোধহয় শুধুই বাসাই করে এবং তাদেরই সব দায়িত্ব। বাট এখন মনে হয় আমি অনেক বড় হয়েছি, ম্যাচিউরড হয়েছি, এখন মনে হয় আমাদের দুজনের কাজ। তবে হ্যাঁ, ও খবর নিয়েছে, এসে বাসায় এসে খবর নিয়েছে বাচ্চারা কি করছে, কি পড়ছে, কোথায় যাচ্ছে। সামটাইমস সে টিচারদের সাথেও কোঅপারেট করেছে। সে একদমই যে করেনি তা না, বিজি ছিল, অনেক বিজি ছিল, যার কারণে আমি তাকে কখনো পুল করিনি।
আমার মনে হচ্ছে না তাকে আমি কোনো দিকে বেঁধে রাখবো না, সে উঠে যাক। বিকজ আমার শ্বশুর তাকে বলেছিল, মনে হয় ও আমাকে শেয়ার করেছিলেন, স্কাই ইজ দ্য লিমিট। সো আমি ভেবেছি সে স্কাই এসে যাক সোফা, তারপরে যেন আবার ধাপ করে পড়ে না যায়। না, সেই ঝুঁকি তো অবশ্যই থাকে এবং চিন্তা করতেই হয়। আমার সাথে যখন তার বিয়ে হচ্ছে তখন তার অবস্থা ভালোই ছিল, খারাপ ছিল না, আলহামদুলিল্লাহ ভালো ছিলাম। আস্তে আস্তে সে গ্রো করেছে, তার হার্ড ওয়ার্কের এটা আমি বলবো যে ফল অবশ্যই। নিশ্চয়ই আপনি পাশে ছিলেন, এটা একটা বড় কারণ। আমার আরও 2-3টা প্রশ্ন আছে, একটা বিরতি নিয়ে আপনাদের কাছে ফিরবো এই অনুষ্ঠানে। দর্শক, আপনারা চ্যানেল 24-এর ঈদের বিশেষ আয়োজন ঘরে বাইরে দেখছেন, একটা বিরতির সময় হচ্ছে, সাথেই থাকবেন। দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি। আপনারা চ্যানেল 24-এর ঈদের বিশেষ আয়োজন ঘরে বাইরে দেখছেন। অত্যন্ত সম্মানিত এবং পরিচিত দুজন ব্যক্তি আমাদের সাথে আছেন। মাহমুদ হাসান খান বাবু, বিজিএমইএ এর নবনির্বাচিত প্রেসিডেন্ট এবং রাইজিং গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক। সাথে আছেন তার স্ত্রী নার্গিস মাহমুদ, তিনি রাইজিং গ্রুপের চেয়ারম্যান। আবারও স্বাগত জানাচ্ছি আপনাদের দুজনকেই। বাবু ভাই, অবসর তো খুব বেশি পাওয়ার কথা না, খুব বেশি পাওয়া হয় না সম্ভবত। ব্যবসা বাণিজ্যের বাইরে বা কঠিন বিষয়ের বাইরে কোন ধরনের আলাপগুলো হয় দুজনের মধ্যে? পারিবারিক আলাপ হয় বেশি, বিশেষ করে ছেলে মেয়েদের ভবিষ্যৎ নিয়ে আলাপ হয়, কে কেমন করছে, কার কি করা উচিত, কার কি করা উচিত না। আর তারপরে ধরেন আমার রাজনীতি নিয়ে কথা হয়, যে কোন পর্যন্ত যাওয়া উচিত, কোন পর্যন্ত যাওয়া উচিত না। ভাবির সবচেয়ে বড় গুণ কি আপনার চোখে? সেটা একটা না, কয়েকটা হতে পারে। অনেক তো, কোনটা রেখে সেটাই বলছি, আলহামদুলিল্লাহ। মানে মূলত যদি গুণ বলে, এটা গুণ হবে কিনা জানি না, যত কম ডিস্টার্ব করা যায়। ঠিক আছে, ঠিক আছে, যে যেটা নিজে করতে পারে সেটা আর আমাকে ওইটার মধ্যে ইনভলভ করে না। টাকা পয়সা কম চায়, তো এটা তো একটা গুণ না। উনি যেহেতু একটা প্রতিষ্ঠানের চেয়ারম্যান, গ্রুপের চেয়ারম্যান, সো না, তার মতো কিছু অথরিটির জায়গায় কিছু কম বেশি আছে, তো ওইটা নিয়ে খুব বেশি ইয়ে করে না। আর বিজনেসের যে সেগমেন্ট আছে না, ওই জায়গায় ধরেন সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আমার সিদ্ধান্তটাকে প্রায়োরিটি দেয়, এটাও একটা গুণ। এক সময় নিজে রান্না করতো, এখন আর করে না। আপনি কি মিস করেন? মিস করি, অবশ্যই মিস করি। আমার বিয়ের পর তো রান্না করছে, তারপর কোর্স করেছি ওর জন্য, করলো, এখন আর মনে হয় ভুলে গেছে। তো যাক, এগুলো এনজয় করছে। বাসার বাজার টাজার কে করেন? আমি বাজার আমি আগে যেতাম, এখন আর যাওয়া হয় না, বাট ইনসিডেন্টলি। না ভাবি, এই যে বাসার কর্তা বাজার করেন না, এটাও তো একটা বড় অভিযোগ হওয়ার কথা। অ্যাকচুয়ালি ওকে অভিযোগ করবে কি? আমি তো দেখি যে এত ব্যস্ত যে ওকে অভিযোগ করা মানে একটা প্রেশার দেওয়া। সো মেন্টাল প্রেশার ওই জায়গাটা আমি চাই যে একটু স্মুথ থাকুক, ওই জন্য আরেকটু কাজ করতে পারে। বাট আমি চাই না ও কাজ করতে করতে কাজের মধ্যে হারিয়ে যাক, আমাদের ভুলে যাক, এটাও চাই না। এই জন্য মাঝে মাঝে একটু মনে করিয়ে দেই যে আমরাও আছি। ব্যবসা আরও বড় হবে কিনা, নতুন ইনভেস্টমেন্টে যাবেন কিনা, এই ডিসিশনগুলো কিভাবে আসে? অ্যাকচুয়ালি আমাদের যে প্রতিষ্ঠান যতগুলো আছে সবই তার নিজের তৈরি, এবং প্রতিটা জায়গায় যদি সে হাত না দেয় কারো পক্ষে পসিবল না ওটাকে রান করা, বিকজ হি হ্যাজ দ্য ক্যাপাবিলিটি অ্যাবাউট অল সেক্টর। আপনি যদি এখন বলেন যে বাংলাদেশের অমুক জায়গায় অমুক বিজনেস হচ্ছে, এটা নিয়ে কী করা যেতে পারে, সে তাকে কিন্তু একদম খুব ওয়েল একটা সাজেশনও দিতে পারে। হ্যাঁ, এটা ঠিক যে হয়তো ওকে হয়তো বলা হয় না কখনো যে তুমি সবার উপকার করছো, ভালো করছো, বাট আমারও তো কিছু লাগে না। নিশ্চয়ই। ভাইয়ের সবচেয়ে বড় গুণ কি? সেটাও একটা না, কয়েকটা হতে পারে। তার সবচেয়ে বড় গুণ যেটা, সেটা বলবো যে সে একজন খুব ভালো মানুষ, আর সে মানুষের জন্য খুব করতে ভালোবাসে, দেশের জন্য করতে ভালোবাসে, নিজের স্বার্থ বোঝে না, স্বার্থপর লোক না আর কি, এটা বলতে পারবো। এখন তো টুকটাক রাজনীতি নিয়েও ভাইয়ের আগ্রহের কথা আমরা শুনি বিভিন্ন জায়গায়, আপনি সেটা চান কিনা? ও যখন অনেক রান করে না, অনেক ফাইট করে, অনেক কিছু করে, তখন আমার মনে হয় যে হি ডিজার্ভ দ্য, আমি কি বলবো, পাওয়ার বলবো না, ওর এই জায়গাটা, দায়িত্বটা ও আসলে জিনিসটা আরো খুব ভালো হবে, এটা আমার মনে হয়। এটা হয়তো ওকে আমি কখনোই বলি না, বাট আমার মনে হয় যে ও যে যে কাজগুলো করে সেখানে ওর মতো আরো অনেক মানুষ যদি থাকতো, হয়তো আমাদের দেশটা অনেক সুন্দর হতো। এটা যদিও কেউ পার্সোনালি হয়তো বলতে পারে ওয়াইফ বলছে, এই জন্য বলছে, বাড়িয়ে বলছে, নট দ্যাট, এটা টোটালি আমার নিজস্ব চিন্তাধারা।
এটা থেকে আমি এবার বলতে বিজিএম পারি এর ইলেকশনে আপনি ব্যাপক এফোর্ট দিয়েছেন, না হলে ভাইয়ের পক্ষে হয়তো মানে সমান্তরালে ব্যবসা এবং নির্বাচন এটা করা কঠিন হয়ে যেত। আপনি কি প্রত্যাশা করেন নতুন প্রেসিডেন্টের কাছে? ও যে যে কমিটমেন্ট করেছে, দেশের এটা করবে ওটা করবে, অনেক কিছু অনেক কিছু ওর ভাষণে তো, ওর যখন আমি ওর প্রতিটা স্পিচ শুনেছি তখন আমার মনে হয়েছে হি নোজ ইচ অ্যান্ড এভরিথিং অফ বিজনেস, আর এই তার এই সেক্টরের জ্ঞানটা তার আছে, তার জ্ঞানটা আছে, জ্ঞান থাকতে হবে। আদারওয়াইজ আপনি যদি না জানেন আপনি সেই সেক্টরে কিভাবে আগাবেন? বাবু ভাই, একটু বিষয়ভিত্তিক দু একটা প্রশ্ন করতেই চাই যে বিজিএমইএ দীর্ঘদিন ধরে আমরা একরকমভাবে চলতে দেখেছি, কিন্তু এই সেক্টরের যে পটেনশিয়াল, অনেকেই বলেন যে নেতৃত্বের কারণে সে পটেনশিয়ালের পুরোপুরি আমরা অ্যাচিভ করতে পারিনি। আপনি নতুন করে দায়িত্ব নিচ্ছেন, আমরা খুব বড় ধরনের প্রত্যাশা সামনে রাখি এই সেক্টরকে ঘিরে। যদি একটু শেয়ার করতেন কি করতে চান, কি করলে ভালো হয়? পোটেনশিয়ালিটি যেটা আছে সেটা তো আমরা পুরোপুরি অ্যাচিভ করতে পারি না বিভিন্ন কারণে। নেতৃত্ব একটা বিষয় থাকতে পারে, আমি কাউকে ইয়ে করতে চাই না, এক একজনের এক এক ধরনের কাজ করার ধরন। আমাদের সবচেয়ে বড় ব্যর্থতা আমাদের সম্পর্কে সমাজে যে পারসেপশন, ধারণা, এই ধারণাটা একটা ভুল ধারণা, এই ধারণাটা ভাঙতে হবে। এখন আপনি কিভাবে ভাঙবেন? আপনি কি জোর করে যে মাথায় বাড়ি দিয়ে বলবেন যে আমি ভালো, আমাকে কেন ভালো বলতেছো না? আপনার কাজ দিয়ে প্রমাণ করতে হবে। এর আগে যারা নেতৃত্ব দিয়েছেন সবাই ভালো করেছেন, আরও ভালো করার সুযোগ ছিল, আরও ভালো আমরা করতে পারতাম। আমাদেরকে একটা জায়গা থেকে সরে আসতে হবে যারা নেতৃত্ব দিতে চাই, যে ব্যক্তিগত কোনো বিষয় নিয়ে সরকারের কাছে যাওয়া যাবে না যতক্ষণ পর্যন্ত আপনি ওই চেয়ারে বসে থাকবেন। আমরা শেষ করব, দুজনের কাছে কমন একটা প্রশ্ন আছে, ভাবিকে দিয়েই শুরু করি, যে সন্তানরা কি একই ব্যবসায় জড়াবেন নাকি অন্য চিন্তা ভাবনা করবে, এটা নিয়ে আপনাদের পরিকল্পনা? অ্যাকচুয়ালি আমার মনে হয় আসা উচিত, কিন্তু ওদেরকে স্বাধীনতাটা আমরা দিয়েছি যে তোমরা কি করতে চাও। তোমরা যদি মনে করো নতুন কিছুতে আগাতে চাও, আমাদের কোনো অবজেকশন নাই। আর যদি মনে করো বাবার ডান হাত বাম হাত হয়ে যাবে, সেটাতে অবজেকশন নাই। সো এটাতে ওদের পূর্ণ স্বাধীনতা আমরা দিয়েছি। ফাইন। বাবু ভাই, নতুন প্রজন্মের জন্য তো দিন দিন চ্যালেঞ্জটা আরও বাড়বে। আপনি যেভাবে শুরু করেছেন তারা সেইভাবে হয়তো পারবে না। আপনি আসলে কি মনে করেন যে আপনার সন্তানরা এই ব্যবসাকে কোথায় নিয়ে যাবে? একই তাদের আসা উচিত, বাট আমরা জোর করব না। কারণ হচ্ছে এটা এমন একটা ব্যবসা, আসলে সব ব্যবসায়ী এনজয় করতে হবে, বা প্রফেশন যদি বলি, সব প্রফেশন, যেমন আপনার প্রফেশন আপনি সাকসেসফুল, আপনি এনজয় করেন নিশ্চয়ই। হ্যাঁ, তো আমারটার মূল বিষয় হলো আমি এনজয় করি। এখন ওকে, যাদেরকে আমার 3 ছেলে মেয়ে, তারা যদি আসে এটা এনজয় করে তাহলেই তারা কন্টিনিউ করবে, না হলে অন্য যেটা করতে চায় সেটা করবে। আর নতুন প্রজন্ম বলতে খালি আমার সন্তান না, নতুন প্রজন্ম এই ব্যবসায় ভালোভাবে আসবে, আমাদের চেয়ে ভালো করবে যদি তারা তাদের প্রাপ্য সম্মানটা পায়। তাদেরকে যদি শুরুতেই মেলাইন করা হয় ব্লাড সাকার হিসাবে, তারা কিন্তু আসবে না। কারণ তাদের কিন্তু সেকেন্ড চয়েস আছে, এই ব্যবসা তো করলামই না, ব্যবসায়ী করলাম না, যা টাকা আছে ব্যাংকে থাকলো, সকালে আইসা গল্ফ খেলতে গেলাম, আড্ডা মারলাম, বাস চললাম, এইটা হলে তো দেশের ক্ষতি হবে। সো আমরা চাই, আমি চাই যে নতুন প্রজন্ম এগিয়ে আসুক, এখানে এসে শিখলে আরও ভালো কিছু। আমরা তো অ্যাজ এ কান্ট্রি সারা জীবনই তার আরএনজি তৈরি করতে চাই না, তাই না? তো আমরা ভালো তখনই করব যদি নতুন প্রজন্ম আসে, কারণ আমাদের চেয়ে ওদের শিক্ষা দীক্ষার বিষয়টা একটু হলেও, চিন্তা ভাবনার বৈচিত্র্যটাও আরও অনেক বেশি। আমরা সেই প্রত্যাশা করি। অনেক ধন্যবাদ আপনাদের দুজনকেই আমাদের এই অনুষ্ঠানে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ। দর্শক, এর সাথে শেষ করছি আজকের মতো চ্যানেল 24 এর ঈদের এই বিশেষ আয়োজন। ভালো থাকবেন আপনারা সবাই।